think the people of India and any person who believes in a democracy would seriously object to this kind of exercise. Complete incompetence on the part of the Election Commission has been observed. I would like to draw the attention of the Honorable Prime Minister Narendra Modi and the Honorable Chief Minister Mamata Banerjee that they must immediately take suitable steps so that the Election Commission, they do this exercise in a professional manner and not in this incompetent way that they are conducting the SIR exercise. SIR নামে শুদ্ধিকরণ, বাস্তবে ভয়, বিভ্রান্তি আর বর্জনের উৎসব। কোটি কোটি ভোটার সন্দেহভাজন, যাচাই করা নাগরিকদেরও আবার প্রমাণ দিতে বাধ্য করা হচ্ছে। সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ নির্দেশ, মাঝপথে বদলানো নিয়ম, সব মিলিয়ে ভোটার তালিকা নয়, যেন রাজনৈতিক পরীক্ষাগার। প্রশ্ন একটাই, এটা কি গণতন্ত্র রক্ষার প্রক্রিয়া নাকি নির্বাচনের আগেই ক্ষমতার হিসেব নিকেশ? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নির্বাচন কমিশন একটা সিস্টেমের ভিতর দিয়ে, স্পেশাল ইনভেস্টিগেটিভ ডিভিশনের ভিতর দিয়ে নির্বাচন খসড়া বা আমাদের যে ভোটার তালিকা তার একটা পুনর্নবীকরণ করছেন। কিন্তু এখানে করতে করতে আমরা বিভিন্ন স্টেটে দেখতে পাচ্ছি আলাদা আলাদা সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছেন। আবার কখনো কখনো এই সিস্টেমের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, সকালবেলা একরকম নিয়ম, রাত্রের ভিতরে আলাদা রকম আবার একটা নোটিফিকেশন জারি করা হচ্ছে। এক্ষেত্রে সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, যে সমস্ত ডকুমেন্ট তাদের সাবমিট করা হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে পুনরায় তাদেরকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আলাদা করে হয়রানি করা হচ্ছে। কখনো খসড়া তালিকায় নাম প্রকাশ পাওয়ার পরে নতুন করে আবার একটা তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে, যে আপনাদেরকে সবাই হিয়ারিং করতে হবে। SIR মাত্র 3টি এই অক্ষর আজ অর্ধেক দেশকে কাঁপিয়ে দিয়েছে। কোটি কোটি ভারতীয়র মনে একটাই প্রশ্ন, তাদের ভোটাধিকার কি আজ বিপন্ন? SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকার আমূল সংশোধন প্রক্রিয়া। তত্ত্বগতভাবে এই উদ্যোগ আমার আপনার ভোটাধিকারকে আরো সুরক্ষিত করার কথা। ভোটার তালিকা পরিষ্কার হবে, ভুল সংশোধন হবে, কিন্তু বাস্তবে তাড়াহুড়ো আর চাপের মুখে নির্বাচন কমিশন বহু মানুষের কাছে এই অধিকারকেই জলজ্যান্ত শাস্তিতে পরিণত করেছে। গত 10 বছরের মধ্যে আজকের এই SIR সবচেয়ে বড় পরিসরের ভোটার তালিকার সংশোধন। বর্তমানে চলছে 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। কোথাও কোথাও যেমন পশ্চিমবঙ্গে এই কাজ চলছে ভোটের ঠিক আগেই, তাই সেখানে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা আরো বেশি। আবার অন্যদিকে মানুষের ভয় আর আতঙ্ককে ভোট যন্ত্রে ক্যাপিটালাইজ করতে ময়দানে সক্রিয় শাসক বিরোধী দুই পক্ষই। সরকারি বক্তব্যে বলা হচ্ছে তালিকা শুধু শুদ্ধ করা হচ্ছে, ভুয়ো, মৃত, ভৌতিক ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, ডুপ্লিকেশন আটকানো হচ্ছে, নতুন নাম সংযোজন হচ্ছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, এটাই কি একমাত্র লক্ষ্য? কারণ বিরোধী দল এবং বিশেষজ্ঞদের মতে এটি নিছক সংশোধন নয়, এটি বর্জনের প্রক্রিয়া, যেখানে ধাপে ধাপে সংখ্যালঘু এবং দলিত ভোটারদের অধিকার বিপন্নতার মুখে পড়ছে। চমকপ্রদভাবে কেন্দ্রীয় শাসকের অন্দরেও অস্বস্তি শুরু হয়েছে। সদ্য প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 6,05,00,000 ভোটারের নাম কাটা পড়েছে, যা মোট নিবন্ধিত ভোটারের প্রায় 13%। অর্থাৎ প্রতি 8 জন ভোটারের একজন তালিকা থেকে উধাও হয়ে গেছেন। হ্যাঁ, এটা কেবল শুরু, ট্রেলার, পিকচার এখনো অনেক বাকি। খসড়া তালিকায় বাদ পড়া নামের মধ্যে রয়েছেন এমন মানুষও যারা ভারতের গৌরব, দেশের অহংকার। ভারতরত্ন অমর্ত্য সেন, দেশের প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ, কবি জয় গোস্বামী, ক্রিকেটার মোহাম্মদ শামি, প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাশিম খান চৌধুরী থেকে শুরু করে বহু খ্যাতনামা মানুষ, অমিতাভ বচ্চন পর্যন্ত নোটিশ পেয়েছেন উত্তরপ্রদেশে। তাদের সকলকে হিয়ারিং এর ডেকে পাঠানো হয়েছে। বড় প্রশ্ন একটাই, তাহলে এই তথাকথিত শুদ্ধিকরণ আসলে কাকে বাদ দিচ্ছে? এখন তাদের সবাইকে আবারও নিজের পরিচয় এবং নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। সত্য সেলুকাস, সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে একের পর এক ভয়ঙ্কর ছবি। দেখা যাচ্ছে SIR এর নামে মুসলিম সম্প্রদায়কে প্রকাশ্যে নিশানা করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়া যারা মাঠে নেমে কার্যকর করছেন, বুথ স্তরের রাজনৈতিক কর্মী থেকে বুথ লেভেল অফিসার বা BLO, তারা চরম চাপের মধ্যে কাজ করছেন।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে শুধু পশ্চিমবঙ্গে হার্ট অ্যাটাক এবং আত্মহত্যা মিলে কমপক্ষে 8 জন বিএলওর মৃত্যু হয়েছে কাজের অস্বাভাবিক প্রেসারের কারণে বা ওভারওয়ার্কের কারণে। দুদিন আগে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় দাবি করেছেন গত 2 মাসে বাংলার প্রায় 92 জন মানুষ এসআইআর এর ভয় প্রাণ দিয়েছেন। ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনের এই তাড়াহুড়ো, এই ভয়, এর উৎস কি? এর পাশাপাশি ব্যাপক অব্যবস্থাপনা এবং নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের এআই সফটওয়্যারের মাধ্যমে কোটি কোটি মানুষকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার পরে তাদের আবার নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। তাহলে প্রশ্নটা খুব সরল অথচ তীক্ষ্ণ। যদি কোটি কোটি ভারতীয়র ভোটাধিকারই সুরক্ষিত না থাকে, তবে প্রকৃত গণতন্ত্রকে শুধুই একটি শব্দে পরিণত হচ্ছে। তার চেয়েও গুরুতর প্রশ্ন, ইলেকটোরাল ডেমোক্রেসির মোড়কে ভারত কি ইলেকটোরাল অটোক্রেসিতে পৌঁছে গেছে? আরেক কথায় যাকে বলা হয় ইললিবারেল ডেমোক্রেসি। ইললিবারেল ডেমোক্রেসি এমন একটি ব্যবস্থা যেখানে নির্বাচন হয়, কিন্তু নাগরিকদের গণতান্ত্রিক স্বাধীনতা, যেমন মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা বা নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে না। এখানে নির্বাচিত হয়েও রাষ্ট্রপ্রধান একনায়কের মতন ক্ষমতা কুক্ষিগত করেন। আবার ভ্লাদিমির পুতিনের রাশিয়াকে বলা হচ্ছে ম্যানেজ ডেমোক্রেসি। রাশিয়ায় গণতন্ত্রের সমস্ত কাঠামো, যেমন সংসদ, আদালত, নির্বাচন, উপর থেকে সব ঠিক থাকে, কিন্তু নেপথ্যে সরকার বা গোয়েন্দা সংস্থা কেজিবি সমস্তটা নিয়ন্ত্রণ করে। ভারত ইলেকটোরাল অটোক্রেসিতে চলে গেছে। এখনো এটা বলার সময় না এলেও বহু বিশ্লেষক নতুন ভারতের এই বন্দোবস্তকে বলছেন কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপ। এর অর্থ একজন শাসক যখন সংবিধানের নিয়ম মেনে ধাপে ধাপে নিজের ক্ষমতা বাড়িয়ে একনায়ক হয়ে ওঠেন। আপনারা জানেন পুতিনের ক্ষেত্রে রাশিয়ার সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইলেকটোরাল ডেমোক্রেসি এবং কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপের মাঝখানে আরো এক ধরনের রাষ্ট্রীয় বন্দোবস্ত রয়েছে, তার নাম হাইব্রিড রেজিম। এটা এমন এক ধরনের রাজনৈতিক শাসন যা পুরোপুরি একনায়কতন্ত্রও নয়, আবার পূর্ণাঙ্গ গণতন্ত্রও নয়, বরং এই দুটোর মাঝামাঝি এক অদ্ভুত সংমিশ্রণ। এই সবের বাইরে আরো এক ধরনের রাষ্ট্রীয় শাসন রয়েছে, তার নাম সফট অথরিটারিয়ানিজম। এই ব্যবস্থায় সরাসরি রক্তক্ষয়ী একনায়কতন্ত্র না চালিয়ে আইনি মারপ্যাচ এবং ভয় প্রদর্শনের মাধ্যমে বিরোধীদের দমন করা হয়। আমরা এই মুহূর্তে রাষ্ট্র শাসনের কোন ব্যবস্থায় দাঁড়িয়ে রয়েছি প্রিয় দর্শক, আপনারা ভাবুন। বিচারের ভার আপনাদের হাতে। ফিরে আসি এসআইআর-এ। প্রথম প্রশ্ন, এসআইআর কি এবং কেন প্রয়োজন? দ্বিতীয়ত, কি ধরনের এবং কতটা অব্যবস্থাপনা চলছে যে কারণে রাষ্ট্রীয় শাসকেরা উদ্বিগ্ন? তৃতীয়ত, নির্বাচন কমিশনের কেমন ব্যবস্থা যা নামী এবং সম্মানিত নাগরিকদেরও পরিচয় প্রমাণে বাধ্য করছে? তাহলেই ভাবুন, যাদের কোনো কণ্ঠস্বর নেই তাদের কি হবে? 4 নম্বর প্রশ্ন, বিরোধীরা যে অভিযোগ তুলছে এসআইআর কি সত্যি গণতন্ত্রের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে? 5 নম্বর, এত ত্রুটি আর অনিয়ম সত্ত্বেও কেন নির্বাচন কমিশন এত অগোছালোভাবে এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে? কেন একটুও থামছে না? 6 নম্বর প্রশ্ন, সবকিছু দেখেও, এত দুর্নীতি এবং অনিয়মের খবর জেনেও দেশের শীর্ষ আদালত কেন এসআইআর বন্ধ করছে না? সাদা চোখে এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা নির্ভুল এবং আপডেটেড রাখা। নির্বাচন কমিশনের মতে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো এমন একটি ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা যেখানে প্রতিটি যোগ্য নাগরিকের নাম সঠিকভাবে থাকবে এবং কোনো অযোগ্য বা ডুপ্লিকেট নাম থাকবে না। শুনতে সত্যিই ভালো, সন্দেহ নেই। আমাদের মতন ঘনবসতির দেশে যেখানে কাজ এবং অন্যান্য কারণে প্রচুর মানুষ নিয়মিত এক জায়গা থেকে আরেক জায়গায় যান, সেখানে সময় সময় ভোটার তালিকা সংশোধন জরুরি হয়ে পড়ে। একই সঙ্গে যারা প্রয়াত হয়েছেন তাদের নামও বাদ দেওয়া প্রয়োজন। কোনো ভুল নেই, শেষবার এই দেশে এসআইআর হয়েছিল প্রায় 2 দশক আগে, 2002 থেকে 2004 সালের মধ্যে। এরপর 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে সেখানে আবার এসআইআর চালায় নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, যেখানে সামনে নির্বাচন রয়েছে, এই প্রক্রিয়া চালাচ্ছে। অতএব এসআইআর এর প্রয়োজনীয়তা অস্বীকার করার জায়গা নেই। এসআইআর চলাকালীন বুথ লেভেল অফিসারেরা ঘরে ঘরে গিয়ে এনিউমারেশন ফর্ম মানে গণনাপত্র বিতরণ করেন।
এই ফর্মে আগের বা বর্তমান ভোটার তালিকা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আগেই দেওয়া থাকে। বিএলওরা সেই ফর্ম পূরণ করতে মানুষকে সহায়তা করেন। এরপর সাধারণ মানুষ সেই ফর্ম পূরণ করে জমা দেন। তবে ওই ফর্মের সঙ্গে কোনো নথি অ্যাটাচ করা যায় না। ফলে ভোটারদের দেওয়া তথ্যে কমিশনের এআই সফটওয়্যার গড়মিল পেলে তৎক্ষণাৎ সেই ভোটারের নামের পাশে লাল দাগ। ফর্ম জমা পড়ার পর তৈরি হয় খসড়া ভোটার তালিকা। এই খসড়া তালিকার কপি সমস্ত স্বীকৃত জাতীয় এবং রাজ্য রাজনৈতিক দলকেও দেওয়া হয়, যাতে তারাও দেখে নিতে পারে কার নাম রয়েছে কার নাম নেই। একই সঙ্গে তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হয়। এই খসড়া তালিকা নিয়ে কোনো নাম যোগ বা বাদ দেওয়ার দাবিতে যে কোনো ভোটার বা রাজনৈতিক দল দাবি এবং আপত্তি জানাতে পারে। সেই সব দাবি আপত্তি নিষ্পত্তির পরই প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। গোটা প্রক্রিয়ায় যুক্ত থাকেন সব স্বীকৃত দলের নিয়োগ করা বুথ লেভেল এজেন্টরাও। এগুলো আসলে তত্ত্বের কথা। বাস্তবে এসআইআর হলে কিছু নাম যোগ হবে, কিছু বাদ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জানুয়ারিতে প্রকাশিত খসড়া ভোটার তালিকা একদম ভিন্ন কথা বলছে। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 6.5 কোটি ভোটারের নাম কাটা হয়েছে, যা মোট ভোটারের প্রায় 13%। এই নামগুলোকে এএসডি, ভেঙে বললে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড ক্যাটাগরিতে রাখা হয়েছে। কয়েকটি রাজ্যে এই পরিসংখ্যান রীতিমতন চমকে দেওয়ার মতন। উত্তরপ্রদেশে প্রায় 3 কোটি ভোটারের নাম বাদ গেছে, যেখানে আগে নিবন্ধিত ভোটার ছিলেন 15 কোটি, তার মধ্যে প্রায় 19% বাদ গেছে। আরো গুরুতর বিষয় হলো 12টি রাজ্যে যত নাম বাদ গেছে তার 43% শুধু উত্তরপ্রদেশেই। গুজরাটে বিজেপির শক্ত ঘাঁটিতে 70 লক্ষেরও বেশি ভোটারের নাম কাটা হয়েছে, যা আগের তালিকার প্রায় 14.5%। এদিকে পশ্চিমবঙ্গে বাদ পড়েছে 58 লক্ষ ভোটারের নাম, যা আগের তালিকার প্রায় 7.5%। এই গোটা বিষয়টিকে ঘিরে পশ্চিমবঙ্গে বিজেপিও রাজনৈতিক বয়ান তৈরি করতে নেমেছে। এখানেই বড় প্রশ্ন, এত বিয়োজন কি শুধুই নিয়মিত সংশোধন, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো হিসেব? দাবি করা হচ্ছে যেসব নাম কাটা হয়েছে সেগুলো মূলত অবৈধ বাংলাদেশি ভোটারদের, যারা নাকি অধিকাংশই মুসলিম। ভোট একেবারে সামনে, তাই এসআইআর ঘিরে রাজনৈতিক আখ্যানের বন্যা চলছে। বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এই ইস্যুতে ভরপুর ইসলাম বিদ্বেষী পোস্ট ছেয়ে গেছে। কোথাও বলা হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিমেরা এক ধরনের ডেমোগ্রাফিক আগ্রাসন চালাচ্ছে, আর এসআইআর এর মাধ্যমে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এবার তাড়ানো হবে। বাস্তব কথা হলো, নাগরিকত্ব চিহ্নিত করা বা কাউকে দেশ ছাড়া করা এসআইআর এর কাজই নয়, সেটা এনআরসির বিষয়। তবু ধরেই নেওয়া যাক এই দাবিগুলো সত্য, তাহলেও তথ্য বলছে অন্য কথা। বাংলায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নাম কাটা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে নয়, বরং খাস কলকাতায়। পশ্চিমবঙ্গে যত নাম বাদ গেছে তার সংখ্যাটা কিন্তু উত্তরপ্রদেশ এবং গুজরাটের তুলনায় অনেক কম। উল্টো দিকে উত্তরপ্রদেশে এত বিপুল সংখ্যায় নাম বাদ পড়ায় বিজেপির রাজ্য নেতৃত্বই আতঙ্কে। পরিস্থিতি এতটাই গুরুতর যে বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীদের নির্দেশ দিয়েছেন চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 200 জনের নাম নতুন করে যোগ করতেই হবে। তাহলে প্রশ্ন উঠছে, তবে কি এত বছর ধরে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাটে বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছিল সরকারি? বঙ্গের যুক্তি যদি ইউপি এবং গুজরাটে প্রয়োগ করা হয়, তবে বাংলাদেশি পাওয়া গেছে কতজন, সেই প্রশ্ন না তুললেই ভালো। তবে একটা বিষয় নিশ্চিত, উত্তরপ্রদেশ সহ প্রায় সব রাজ্যে এসআইআর চলাকালীন ভয়াবহ অব্যবস্থাপনা, ভুল এবং কারসাজির অভিযোগ উঠেছে। উদাহরণ হিসেবে বুলন্দ শহরে তদন্তের নির্দেশ দিতে হয়েছে। যখন প্রকাশ্যে আসে যে হিন্দু ভোটারদের নাম মুসলিম পরিবারগুলোর ঠিকানার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, প্রশ্ন একটাই, এটা কি নিছক ভুল নাকি ভয়ঙ্কর অবহেলার ফসল? ঠিকানায় এমন ওভারল্যাপ কিভাবে হচ্ছে? রাজস্থানের এক বিএলওর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রকাশ্যে বলছেন মুসলিম ভোটারদের নাম কাটার জন্য চাপ দেওয়া হচ্ছে। জয়পুরের হাওয়ামহল বিধানসভা কেন্দ্রের বিএলও জনৈক কীর্তি কুমার অভিযোগ করেছেন, বিজেপির তরফে তার চাপ ছিল খসড়া ভোটার তালিকা থেকে 470 জনের নাম বাদ দেওয়ার, যা তার বুথের মোট ভোটারের প্রায় 40%। কীর্তি কুমারের দাবি, এই চাপ বিশেষভাবে মুসলিম ভোটারদের নিশানা করেই দেওয়া হচ্ছিল। অথচ তিনি আগেই সব ভোটার যাচাই করে নিয়েছিলেন, অর্থাৎ যাচাই হয়ে যাওয়া ভোটারদের নাম কাটার চেষ্টা চলছে। রাজস্থানে ভোটারদের নাম কাটার অভিযোগে সেই রাজ্যের প্রধান বিরোধী দল
কংগ্রেস বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে, বলেছে ভুয়ো এসআইআর ফর্ম ব্যবহার করা হয়েছে। কংগ্রেসের দাবি, যেসব বিধানসভা কেন্দ্রে তারা অল্প ব্যবধানে জিতেছে অথবা যেখানে তাদের ভোট ব্যাংক শক্তিশালী কিংবা যেখানে দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি, সেগুলোকেই টার্গেট করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের ছবিটা দেখুন। এখানে প্রায় 1,36,00,000 ভোটারকে তথ্যগত অসঙ্গতির কারণ দেখিয়ে শুনানির জন্য চিহ্নিত করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কিছু এলাকায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এসআইআর শুনানির সময় সরকারি আধিকারিকদের উপর হামলা হয়েছে। গত 14 জানুয়ারি মালদার ফরাক্কায় তৃণমূলের এক বিধায়কের নেতৃত্বে স্থানীয়রা বিডিও অফিসে হামলা চালায়। তারপর দিনই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় একদল লোক বিডিও অফিসে আক্রমণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি লিখে দাবি করেছেন অবিলম্বে এই প্রযুক্তিগত ত্রুটি সংশোধন করা হোক, না হলে এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক। দশকের পর দশক ধরে ভারতের নির্বাচন কমিশন ইনক্লুসিভ ভোটার তালিকা তৈরির চেষ্টা করেছে, অর্থাৎ কোনো নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, যা হচ্ছে তা ঠিক উল্টো। এসআইআর হয়ে উঠছে ভোটারদের ডাস্টবিনে নিক্ষেপ করার এক অভিনব ভোটার তালিকা তৈরির হাতিয়ার। অর্থাৎ কমিশন বা তাদের এআই যদি দেখে কোনো একটি কাগজ নেই কিংবা সামান্য কোনো ভুল রয়েছে, তাহলেই আপনার ভোটাধিকার শেষ। তারপর অফিসে অফিসে ঘুরে বেড়ান, বহু চেষ্টা করুন, তবেই হয়তো আবার যদি তালিকায় নাম ফেরে। এদিকে গোয়ায় ভারতের প্রাক্তন নৌবাহিনী প্রধান অরুণ প্রকাশকেও এসআইআর এর আওতায় নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। ফলে সব মিলে একটাই সরল প্রশ্ন, এটা কি সংশোধন নাকি পরিকল্পিত বর্জন নাকি পরিকল্পিত অপমান? এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন যেভাবে একের পর এক ইউটার্ন নিয়ে চলেছে, সেটা তো আরো আশ্চর্যের। রিপোর্টার্স কালেক্টিভের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নাকি ভোটার তালিকার এসআইআর নিয়ম বদলাতে হোয়াটসঅ্যাপে রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যা কমিশনের লিখিত আদেশ এবং আচরণবিধির সরাসরি পরিপন্থী। এই অভিযোগ প্রথম তোলে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ ডেরেক ওব্রায়েন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তারপরেই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ পাঠায়। রিপোর্টার্স কালেক্টিভ একাধিক রাজ্য আধিকারিক এবং নির্বাচন কমিশনের একটি সূত্রের সঙ্গে মিলিয়ে দেখে এই হোয়াটসঅ্যাপ বার্তাগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা শুনেছিলাম, কিন্তু এখানে তো হোয়াটসঅ্যাপ সরকারই চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দিল্লির নির্বাচন সদন কিংবা পশ্চিমবঙ্গের প্রাথমিক লিখিত নির্দেশনামায় কোথাও সফটওয়্যার ব্যবহারের কথা উল্লেখই ছিল না। তার উপর সফটওয়্যার চালু করার 2 সপ্তাহ আগেই কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছিল তারা ভুয়ো ভোটার ধরতে কোনো কম্পিউটারাইজড প্রোগ্রাম ব্যবহার করবে না, কারণ তাদের সফটওয়্যার আগেই ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়েছে। রিপোর্টার্স কালেক্টিভ জানাচ্ছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। 29শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক অন রেকর্ড স্বীকার করেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরার সফটওয়্যারটি কাজ করছিল না। তিনি এটাও মেনে নেন যে এর মূল কারণ বেস ডেটা, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার তথ্য ঠিকভাবে ডিজিটালাইজড হয়নি। রিপোর্টার্স কালেক্টিভকে এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গে ভোটারদের ওপর যতটা কড়াকড়ি তা অন্য রাজ্যের তুলনায় অনেকটা বেশি। প্রশ্নটা তাই নির্মম, যেখানে মূল ডেটাই ভুল, সেখানে ভুল ধরবেন কিভাবে? একই চলছে দেশে। এত বড় এত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে কেন? আজ সফটওয়্যার, কাল বলা হচ্ছে কাজ করছে না, পরশু ম্যানুয়াল, তারপর অ্যালগরিদম। কোনো স্থির প্রোটোকল নেই, স্পষ্ট নির্দেশ নেই। অল্প সময় কোটি কোটি নাগরিককে তদন্তের আওতায় আনা হয়েছে। চাপ এতটাই যে বিএলওরা প্রাণ হারাচ্ছেন। বিবিসিকে ইউপি এবং বাংলার বিএলওরা জানিয়েছেন প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা কাজ করতে হচ্ছে অতি সামান্য টাকায়। বিরোধীদের অভিযোগ, এসআইআর আসলে নাগরিকত্ব সমীক্ষা। গত ডিসেম্বরে সংসদে রাহুল গান্ধী বলেন এটি ভোট চুরির বৃহত্তর প্রকল্প। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মহিলারা। এটা বিশ্লেষক যোগেন্দ্র যাদব হাতে কলমে প্রমাণ করে দেখিয়েছেন। তিনি বলেছেন সমস্যার মূলে 2টি নতুন নকশা উপাদান, জোর করে এনিউমারেশন ফর্ম এবং নাগরিকত্বের প্রমাণ। একটাই ব্যতিক্রম, অসম। সেখানে এসআইআর হয়নি, অর্থাৎ 0% বর্জন। প্রমাণ একটাই, সমস্যা তালিকায় নয়, প্রক্রিয়ায়। আপনি শুধু ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন। সবশেষে জরুরি 3টি প্রশ্ন। 1. যখন যাচাই করা নাগরিক প্রাক্তন সেনাধিনায়ক থেকে একজন নোবেলজয়ী ভারতরত্ন এবং ভোটাধিকার প্রমাণে হয়রানির শিকার,
তখন এসআইআর কি ভোটার তালিকা শুদ্ধ করছে নাকি নাগরিককেই সন্দেহভাজনের তালিকায় বসাচ্ছে? 2. লিখিত নিয়ম নয়, যদি সফটওয়্যার আর হোয়াটসঅ্যাপ নির্দেশে কোটি কোটি মানুষের নাম ওঠানামা করে তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আজ কোথায় দাঁড়িয়ে? 3. আজ যখন ভোট কাটার সংখ্যা বহু আসনে জয়ের ব্যবধানের চেয়েও বেশি, তখন এটা কি প্রশাসনিক ভুল নাকি গণতন্ত্রকে চুপিসারে রি-ইঞ্জিনিয়ার করার রাজনৈতিক কৌশল? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।